বিনিয়োগ মন্দায় বেসরকারি খাতে কমছে ঋণ প্রবাহ, উল্টো দিকে ব্যাংক থেকে ধার বাড়ছে সরকারের। অলস টাকার চাপ কমালেও মূল্যস্ফীতি নিয়ে সতর্কতা। উত্তরাঞ্চলের 4 খনি থেকে উত্তোলন বন্ধে বাড়ছে কয়লা আমদানি, খরচ হচ্ছে হাজার কোটি টাকা। জ্বালানি সংকট মোকাবেলায় পরিকল্পিত পদক্ষেপ নেয়ার তাগিদ। কাটছে না হাওড়াঞ্চলের কৃষকের দুর্ভোগ, কিশোরগঞ্জে নতুন করে ডুবল 2500 হেক্টর জমির ধান। নেত্রকোনায় ঢলের পানি কমলেও কাটেনি জলাবদ্ধতা। চট্টগ্রামে এবার কুরবানির পশুর চাহিদা 8 লাখ, ঘাটতি 35,000। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা গরু দিয়েই মেটানো হবে চাহিদা। স্টেরয়েড মুক্ত পশু বিক্রির আশা খামারিদের। এবং সাতক্ষীরায় বাগান থেকে আম সংগ্রহ শুরু, প্রথম ধাপে নামানো হচ্ছে গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই সহ দেশীয় জাত। বাজারজাতে ব্যস্ত বাগানীরা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ফরহাদুর রহমান। এপ্রিল শেষে ব্যাংক খাত থেকে নেয়া সরকারের ঋণ কমে দাঁড়িয়েছে 92,500 কোটি টাকা। এর মধ্যে কেন্দ্রীয় ব্যাংক থেকে নেয়া ঋণ 15,200 কোটি টাকা। বেসরকারি খাতে বিনিয়োগ কমে যাওয়ায় সরকারের এই ঋণ প্রবাহ ইতিবাচক হলেও কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকারের ঋণ নেয়াকে মূল্যস্ফীতি বাড়ার পূর্বাভাস বলছেন অর্থনীতিবিদরা। সেলিয়া সুলতানার রিপোর্ট। 2025-26 অর্থবছরের প্রথম 9 মাস কর আদায়ে 1 লাখ কোটি টাকার রেকর্ড ঘাটতি। জুনের মধ্যে আদায় করতে হবে 2,15,000 কোটি টাকা। ঋণ নির্ভর অর্থনীতিতে সরকারের নিরাপদ যোগানের উৎস এখন ব্যাংক খাত। গত 3 মাসের পরিসংখ্যান বলছে 26 ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাংক থেকে 17,590 কোটি টাকা ঋণ রেখে যায় অন্তর্বর্তীকালীন সরকার। সে সময় পুরো ব্যাংক খাতে সরকারের ঋণ ছিল 68,230 কোটি টাকা, যা সরকারের বাজেট সহায়তার প্রায় 70%। 9 এপ্রিল তা বেড়ে দাঁড়ায় প্রায় দ্বিগুণ। তবে এপ্রিলের শেষ সপ্তাহে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ গ্রহণ 15,200 কোটি টাকা ও ব্যাংক খাত থেকে ঋণ গ্রহণের হার কমে দাঁড়ায় 92,500 কোটি টাকায়। বাংলাদেশ ব্যাংক বলছে বেসরকারি খাতে ঋণ গ্রহণের হার কম, ফলে সরকারের ঋণ গ্রহণ সংকট সৃষ্টি করবে না। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। সরকারকে যে বাংলাদেশ ব্যাংক থেকে যে ঋণের লিমিট দিয়ে দেওয়া হয়েছে, এই লিমিটের মধ্যেই সরকার প্রতিনিয়ত সুবিধা ভোগ করছে। এটার অর্থ এই না ক্রেডিটের সিংহভাগ সরকার নিয়ে যাওয়ার কারণে ব্যাংকে প্রাইভেট সেক্টরে দেওয়ার মতো তারল্য নেই। অলস টাকার চাপ কমাতে ব্যাংক খাত থেকে ঋণ গ্রহণ ইতিবাচক হিসেবে দেখলেও কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ গ্রহণ সরাসরি মূল্যস্ফীতিতে প্রভাব ফেলবে। ফলে উৎপাদনশীল খাতে ব্যয়ের পরামর্শ অর্থনীতিবিদদের। আপনি যেহেতু কেন্দ্রীয় ব্যাংক থেকে বড় করছেন, সুতরাং আপনি যে খাতে এই টাকাটা ব্যবহার করবেন সে খাত যেন প্রোডাক্টিভ খাত হয়। এটা সরকারি কর্মচারীদের বেতন দেওয়ার জন্য আপনি বড় করতে পারেন না, বা যে কোনো রেভিনিউ প্রজেক্টের জন্য এটা বড় করতে পারেন না, কারণ এখান থেকে আয় আসতে হবে, যে আয় দিয়ে আপনি ওই টাকাটা আবার ফেরত দেবেন। কেন্দ্রীয় ব্যাংকের থেকে বড় করলে ডেফিনেটলি এটা একেবারে সরাসরি মানি সাপ্লাই অ্যাড হয়, এর ফলে ইনফ্লেশন হিট করে। সরকারের বাজেট সহায়তার লক্ষ্যমাত্রা 1,04,000 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক বলছে স্বল্পমেয়াদী ঋণে আগ্রহ বেশি সরকারের, ফলে নিয়মিত অর্থ ফেরত আসার অঙ্কও বেশি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য বছরে কয়েক হাজার কোটি টাকার কয়লা আমদানি করলেও বিগত কোনো সরকারই দীর্ঘ সময়ে উত্তরের 4টি কয়লা খনি থেকে কয়লা উত্তোলনে পরিকল্পিত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এতে বাড়ছে আমদানি নির্ভরতা। বিশেষজ্ঞদের মতে জ্বালানি খাতের বর্তমান ও ভবিষ্যৎ সংকট কাটাতে খনিগুলো থেকে পরিবেশ বান্ধব পদ্ধতিতে কয়লা উত্তোলনে উদ্যোগ নেওয়া জরুরি। শাকিল মাহমুদের ছবিতে আরও জানাচ্ছেন নাজমুল ইসলাম নিশাত। বর্তমানে দেশে পায়রা, মাতারবাড়ি সহ বড় আকারের কয়েকটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালু রয়েছে। আর এসব কেন্দ্র সচল রাখতে প্রতি বছর প্রায় 15,000 কোটি টাকার কয়লা আমদানি করতে হচ্ছে। অথচ বড়পুকুরা কয়লাখনি ছাড়া উত্তরাঞ্চলে আবিষ্কৃত একাধিক কয়লাখনিতে কয়েক বিলিয়ন টন কয়লার মজুদ থাকলেও বিগত কোনো সরকারই দীর্ঘ সময়ে কয়লা উত্তোলনে পরিকল্পিত উদ্যোগ নেয়নি। দিঘিপাড়া কয়লাখনির মজুদের পরিমাণ 70 কোটি 60 লাখ টন। এছাড়াও ফুলবাড়ি কয়লাখনির 57.2 কোটি টন, খালাসপীর কয়লাখনির 68 কোটি টন এবং জামালগঞ্জ কয়লাখনির মজুদ 550 কোটি টন।
বিশেষজ্ঞদের মতে খনিগুলো যথাযথ কাজে লাগানো গেলে বিদ্যুৎ ও জ্বালানি খাতের চলমান ও ভবিষ্যৎ সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে। আমাদের মাইনিংটাকেও স্মার্ট মাইনিংয়ে কনভার্ট করতে হবে। যদি স্মার্ট মাইনিং করতে পারি তাহলে জ্বালানি নির্ভরতা অন্য দেশের সাথে যেটা আমাদের আছে ওটা অনেকাংশেই কমানো সম্ভব হবে। অর্থনীতিবিদদের মতো আমদানি নির্ভরতা কমানো না গেলে এর প্রভাব পড়বে উৎপাদন থেকে জনজীবনেও। কয়লা আমদানি করতে গিয়ে আমাদের প্রতি বছর প্রায় 15,000 কোটি টাকার মতো একটা বৈদেশিক মুদ্রা আমাদের খরচ করতে হয়। যখন বৈশ্বিক দুর্যোগ দেখা যায় তখন যখন বিদ্যুৎ উৎপাদন করতে পারি না তখন এটার আর ইম্প্যাক্ট গিয়ে আমাদেরকে ওই শিল্প কারখানা আমাদের যে কৃষিখাত এসব জায়গায় গিয়ে পড়ে। বিশেষজ্ঞরা বলছেন পরিকল্পিত টেকসই উদ্যোগ নেওয়া গেলে দেশীয় চাহিদা মিটিয়ে কয়লার রপ্তানির বাজারও তৈরি করা সম্ভব। নাজমুল ইসলাম নিশাদ, সময় সংবাদ, রংপুর। পানির নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বেনাপোল স্থলবন্দরে প্রতি বছর বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। বাধ্য হয়ে কাদা পানির মধ্যে পণ্য রাখছেন আমদানিকারকরা। তাদের অভিযোগ, দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর হলেও অবহেলিত অবস্থায় পড়ে আছে যুগ যুগ ধরে। এদিকে বন্দরের বিভিন্ন পণ্যের কেমিক্যাল পানিতে ভেসে গিয়ে মিশে যায় আশেপাশের ফসলি জমি ও মাছের ঘেরে। এতে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। আজিজুল হকের তথ্য ও শাওন হোসেনের ছবিতে রিপোর্ট। টানা বৃষ্টিতে হাঁটু জল, নিষ্কাশন ব্যবস্থা না থাকায় অনাবৃষ্টিতেও জমে আছে পানি। দেশের গুরুত্বপূর্ণ স্থলবন্দর বেনাপোল প্রতি বছর বর্ষা এলেই ভোগান্তি পোহাতে হয় এখানকার ব্যবসায়ী ও কর্মকর্তা কর্মচারীদের। তাদের অভিযোগ, স্থলপথে বেশি রাজস্ব আদায়ের এই বন্দরটি অবহেলিত। অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ সময় বন্দরের বিভিন্ন পণ্যের বিষাক্ত কেমিক্যাল পানিতে মিশিয়ে আশপাশের ফসলের জমি ও মাছের ঘেরে পড়ে। নষ্ট হয় কষ্টার্জিত ফসল ও মৎস্য সম্পদ। পুকুরে আমরা গোসল করতে পারছি না, ওই যে পুরো ঘা হয়ে যাচ্ছে গায়ে, মাছ চাষ করতে পারছি না, আবাদ ফসল করতে পারছি না, সব নষ্ট হয়ে যাচ্ছে, তছনছ হয়ে যাচ্ছে। এদিকে রাজস্ব নিয়মিত দেওয়া হলেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না বলে দাবি C&F ব্যবসায়ীদের। আর কোনো সুরক্ষা ব্যবস্থা না থাকায় কাদা পানির মধ্যে আমদানি পণ্য রাখার অভিযোগ আমদানিকারকদের। পণ্যগুলো রাখার জন্য সাইডে কোনো স্পেস নেই, রেলের সাইডে, যার কারণে এই পণ্যগুলো আমাদের কাদার ভিতরে রাখা লাগবে নতুন ট্র্যাক্টরগুলো। এতে করে আমাদের কোম্পানির অনেক ক্ষয়ক্ষতি। সেটার মধ্যে মনে করেন ঢুকে দেয়, এর কারণে আমরা মনে করেন পণ্যগুলো আমদানি প্লাস রপ্তানি আমরা করতে গেলে লোড আনলোডে অনেক সমস্যা হয়। জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে দ্রুত কাজ শুরু হবে বলে আশ্বাস বন্দর পরিচালকের। আশেপাশের পুকুর, নদী, নালা, খাল, বিল অনেকাংশেই কমে গেছে, ক্ষেত্রবিশেষ অনেক ভরাট হয়ে গেছে। আমরা চাচ্ছি যে বন্দরের সমুদয় সমস্ত পানিগুলোকে মাস্টার ড্রেনের মাধ্যমে কাছাকাছি যে আমাদের নদীটি রয়েছে সেই নদীতে নিয়ে ফেলার জন্য। বর্ষায় বন্দরের 29, 36, 39 ও 40 নম্বর শেড ইয়ার্ড ও রেল ইয়ার্ড মাঠে বেশি জলাবদ্ধতা দেখা দেয়। সময় সংবাদ, বেনাপোল। এবার জানাবো ঢাকার পুঁজিবাজারের খবর। সরাসরি চলে যাচ্ছে ডিএসসির ওয়েবসাইটে, যেটি দেখতে পাচ্ছি গতকালকের মতন আজকেও সকাল থেকে ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসসি লেনদেন চলছে, যেটি প্রধান সূচক অর্থাৎ ডিএসসি এক্স এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 18 পয়েন্ট বেড়েছে এবং সেটি অবস্থান করছে 5096.44 পয়েন্টে। একই রকম প্রবণতা আমরা সরিয়া সূচকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, তবে এক্ষেত্রে পয়েন্ট বেড়েছে মাত্র 8.7 পয়েন্ট এবং সেটি অবস্থান করছে 1063 পয়েন্টে। শতাংশ হিসাবে 0.82% বেড়েছে সরিয়া সূচক সকাল থেকে এখন পর্যন্ত। আর বাছাইকৃত সূচকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি পয়েন্ট বেড়েছে 1.89 এবং অবস্থান করছে 2024 পয়েন্টে। এবং এই যে সূচকের ওঠানামা, এরই মাঝে আমরা দেখতে পাচ্ছি লেনদেন হচ্ছে 267 কোটি টাকার মতন। আর প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে 218টি, কমেছে 97টি, আর অপরিবর্তিত রয়েছে 72টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এই যখন অবস্থা তখন একটু জেনে নিতে চাই আজকের দিনে এখন পর্যন্ত কারা শেয়ার বিক্রিতে এগিয়ে আছে, কার শেয়ার কত টাকা বিক্রি হচ্ছে। আমরা যেটি দেখতে পাচ্ছি মন্য সিরামিক্স, তারা বেশ বড় ধরনের পরিবর্তন এনেছে। গতকালকে তারা প্রতিটি শেয়ার বিক্রি করেছিল 86 টাকার মতন, সেটি আজকে দেখা যাচ্ছে প্রায় 95 টাকাতে প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে। সর্বোচ্চ 95 টাকায় এই শেয়ার বিক্রি হয়েছে। এবং বেক্সিমকো ফার্মার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে তারা গতকালকে 117 টাকায় সবশেষ শেয়ার বিক্রি হলেও তাদের আজকে 124 টাকায় এখন উঠেছে, অর্থাৎ তাদের যে শেয়ার সেটির
তে মানুষজনের বিনিয়োগকারীদের যে চাহিদা সেটা আমরা দেখতে পাচ্ছি বেড়েছে। এখন পর্যন্ত যারা 16 কোটি টাকা শেয়ার বিক্রি করেছে, আর এর আগে যারা প্রথম অবস্থানে আছে মন্য সিরামিক্স, তারা প্রায় 25 কোটি টাকার বেশি শেয়ার বিক্রি করেছে। তার পরবর্তী অবস্থানে আমরা দেখছি মীর আখতার লিমিটেড, তাদের প্রতিটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 40 টাকা 40 পয়সা, এবং সেক্ষেত্রে তারা 7 কোটি টাকার মতন শেয়ার বিক্রি করেছে। আর বাকি যে দুটি প্রতিষ্ঠান অর্থাৎ শীর্ষ 5-এ সিটি ব্যাংক এবং মন্য ফেগ্রিন, তারা বিক্রি করছে এখন পর্যন্ত 7 কোটি টাকা শেয়ার বিক্রি করেছে তাদের হয়েছে, এবং সিটি ব্যাংকের প্রতিটি শেয়ার 28 টাকা এবং মন্য ফেব্রিকের প্রতিটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 23 টাকা। তো এই ছিল আমার কাছে ডিএসসির সবশেষ আপডেট। নেত্রকোনায় ঢলের পানি কমলেও জলাবদ্ধতায় দুর্ভোগ কাটেনি হাওড়ে কৃষকদের। এদিকে কিশোরগঞ্জের হাওড়ে নতুন করে তলিয়ে গেছে 2,500 হেক্টর জমির ধান। বিস্তারিত জানাতে নেত্রকোনা থেকে আলপনা বেগম এবং কিশোরগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার নূর মোহাম্মদ। প্রথমে যাচ্ছি আলপনার কাছে। গেল এক সপ্তাহ ধরে এখন আজকে দেখা গেল যে একটু রোদের দেখা মিলেছে, যে কারণে কৃষকরা তাদের যে এই পর্যন্ত যেগুলো ধান তুলেছেন সেগুলো মাড়াই দেওয়ার চেষ্টা করছেন এবং শুকানোর চেষ্টা করছেন, কারণ তারা চাচ্ছেন এতটুকুই যেন তারা বাজারে বিক্রি করে দিতে পারেন। তো আমরা এই কৃষি বিভাগ নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে যেটি জানতে পারলাম গতকাল পর্যন্ত, যে পুরো জেলায় এখনও 38.7 ভাগ জমি কর্তন হয়েছে এবং হাওর অঞ্চলে 78.52 ভাগ এই জমি কর্তন হয়েছে, যা সারা জেলা মিলে মোট 71,801 হেক্টর জমি হয়েছে এবং হাওরে কর্তন হয়েছে 29,371 হেক্টর। তার মানে এখনও আরও প্রায় বাকি রয়েছে। হাওরের 42,000 থেকে প্রায় 30,000 হেক্টর কাটা হয়েছে, আরও 12,000 হেক্টরের মতো রয়ে গেছে। তো গতকাল পর্যন্ত যে হাওরের ধান যে নষ্টের খবরটা পাওয়া গেছে সেটি হচ্ছে 11,230 হেক্টর জমি পানিতে এ পর্যন্ত তলিয়েছে, এবং পুরো জেলায় যদি বলি তাহলে সেটি হচ্ছে 18,175 হেক্টর। আর খালিয়াজুড়ি উপজেলাতেই রয়েছে খালিয়াজুড়ি উপজেলাতেই 6,190 হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটির যে আনুমানিক মূল্য ধরা হচ্ছে 1,65,000 কোটি টাকা। তো সেই হিসেবে দেখা গেছে যে নেত্রকোনা জেলায় এবার যে ক্ষতিগ্রস্তের পরিমাণটা এই বৃষ্টির পানিতে এবং জলাবদ্ধতায় অনেক বেশি হয়ে গিয়েছে। তো আজকে বিকেল পর্যন্ত মোট তথ্য পাওয়া যাবে। এ পর্যন্ত জানা গিয়েছে প্রায় 69,000 কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো নেত্রকোনা জেলার হাওর অঞ্চলের যে এই ক্ষতির হিসাব আজকে এই পর্যন্ত ছিল আমার কাছে। তো আমরা এখন চলে যাব কিশোরগঞ্জে রয়েছেন সহকর্মী নূর মোহাম্মদ। নেত্রকোনার মতো কিশোরগঞ্জের হাওড়ি কৃষকদের দুর্দশার একই চিত্র। গত কয়েকদিনের টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে জেলার হাজার হাজার হেক্টর জমি ফসল পানির নিচে তলিয়ে আছে এবং গতকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে, টানা বৃষ্টি ছিল গতকাল। আজকে সকাল থেকে রোদ উঠেছে। আমরা দেখেছি এই যে রোদের দেখা পাওয়ার সাথে সাথেই কৃষকরা তাদের ধান শুকাতে ব্যস্ত হয়ে পড়েছেন। এই হাওড়ির যে ধানগুলা ডুবে গিয়েছে সেই কোমর পানি বা বুক পানি থেকে ধান কেটে নৌকায় করে উঁচু স্থানে এনে মাড়াই এবং শুকানোর চেষ্টা করছেন। আমরা এখন যে হাওড়িতে আছি, যে মিঠামন এবং কিশোরগঞ্জ যে সাবমার্জিবল সড়ক, এই সড়কটির যে এই উঁচু স্থানটি অনেক রাস্তায় ডুবে গেছে, পানিতে তলিয়ে গেছে। তো এই উঁচু স্থানটিতে কৃষকরা ধান শুকানোর চেষ্টা করছেন। তারা যেটি বলছেন যে ক্ষতি যেটুকুন হওয়ার হয়েছে তারা চেষ্টা করছেন যতটুকু সম্ভব যে কিছুটা ধান হলে অন্তত তারা গোলায় তোলার চেষ্টা করছেন। আর আমরা যদি একটু পরিসংখ্যান জানাতে চাই, কৃষি বিভাগের তথ্য অনুযায়ী গতকাল পর্যন্ত এই কিশোরগঞ্জের 12,500 হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আজকে পর্যন্ত কি পরিমাণ ধান আসলে পানিতে তলিয়েছে সে বিকেল নাগাদ জানা যাবে। আর জেলা যে নদ নদী প্রধান নদ নদীর পানি কিন্তু আজকে কিছুটা বেড়েছে, তবে এখনও বিপদসীমা অতিক্রম করেনি, বিপদসীমা নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে। কৃষকরা যেটুকু বলছেন যে আসলে কৃষি শ্রমিকের অভাবে ধানগুলো তারা কাটতে পারছেন না, জলাবদ্ধ ধানগুলো কাটতে পারছেন না, বাড়তি টাকা দিয়েও কৃষি শ্রমিক মিলছে না। তবে আজকে আপনাকে যদি বলি যে ওই যে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনার সচিব এই এলাকা পরিদর্শন করছে, মিঠামন, ইটনা, অষ্টগ্রাম পরিদর্শন করছেন এবং তার ক্ষতিগ্রস্তদের অবস্থা ঘুরে দেখছেন। তো কিশোরগঞ্জের হাওড় থেকে বড় ধান তলিয়ে যাওয়া নিয়ে আমার কাছে এই ছিল সবশেষ। হাওড় অঞ্চলে জলাবদ্ধতা নিয়ে বিস্তারিত জানতে যুক্ত ছিলাম নেত্রকোনা এবং কিশোরগঞ্জ থেকে।
চট্টগ্রামে এবার কোরবানির পশুর চাহিদা 8,18,671টি গবাদি পশু। এর মধ্যে ঘাটতি রয়েছে 35,520টি পশুর। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা গরু দিয়েই চাহিদা মেটানো হবে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তা। স্টেরয়েড মুক্ত প্রাকৃতিক খাবারে পশু উৎপাদন করা হয়েছে দাবি খামারিদের। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রামে শহর থেকে গ্রামে গড়ে উঠেছে অনেক পশু খামার, যেখানে দেশীয় গরুর পাশাপাশি লালন পালন করা হচ্ছে বিদেশি গরুও। এবার জেলায় কোরবানির চাহিদা 8,18,671টি গবাদি পশুর। এর মধ্যে উৎপাদন হয়েছে 7,83,151টি। গরুর উৎপাদন 4,99,279টি। এছাড়া মহিষ 4,78,034 ও 1,94,519টি ছাগল। ঘাটতি রয়েছে আরো 35,000। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আনা গরু দিয়ে ঘাটতি পূরণের পাশাপাশি নিজেদের উৎপাদিত পশু দিয়ে কোরবানি করা সম্ভব জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আমাদের যে ঘাটতিটা অন্যান্য জেলা উদ্বৃত্ত আছে, ওখান থেকে উদ্বৃত্ত পশুগুলো আমাদের এদিকে আসবে। এই ঘাটতিটা ওখান থেকে উদ্বৃত্ত গরু দিয়ে আমাদের ঘাটতি ইনশাল্লাহ আমরা প্রতি বছরে মিট আপ করি, এই বছরও ওইভাবে মিট আপ হবে ইনশাল্লাহ। শহরের শিল্পপতি থেকে ব্যবসায়ীরা হাটবাজারের পরিবর্তে এখন এগ্রো খামার থেকেই কোরবানির গরু কিনছেন। শাহিওয়াল, ফ্রিজিয়ান থেকে শুরু করে বিভিন্ন ধরনের কোরবানির গরু রয়েছে সেখানে। স্টেরয়েড মুক্ত প্রাকৃতিক খাবারে পশু উৎপাদন করা হয়েছে বলে জানান খামারিরা। আমরা ওরকম কোনো ওষুধ ব্যবহার করি না, আমরা প্রাকৃতিকভাবে এই গরুগুলো বড় করতেছি আর কি, খাবারের মাধ্যমে। আমরা সকালে তিনবার ধোয়া ফেলা করে পরিষ্কার রাখি। চট্টগ্রামের মানুষের বেশি লাল গরু পছন্দ, তো আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব লাল, শাহিওয়াল, ব্রাহ্মা, ক্রস, দেশাল এরকম গরু রাখার। আমাদের সোশ্যাল মিডিয়া আপডেটেড রাখি, ওখান থেকে দেখে পছন্দ করে ফুল ফ্যামিলি সহ এসে বসে সুন্দর করে গরু দেখতে পারে, পছন্দ করতে পারে। চট্টগ্রামে ছোট বড় মিলিয়ে 11,000-এর বেশি খামার আছে। এর বাইরে নগরী ও জেলায় মৌসুমি খামার শুধু কোরবানির ঈদকে সামনে রেখে চালু করা হয় এমন আছে শতাধিক। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। সাতক্ষীরায় আজ থেকে শুরু হচ্ছে ফিংরি, গোপালভোগ, গোবিন্দভোগ ও বোম্বাই সহ দেশীয় জাতের আম সংগ্রহ ও বাজারজাতকরণ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি সহকর্মী মমতাজ আহমেদ বাপির কাছে। আমি এখন আছি সাতক্ষীরার ফিংরি গ্রামের একটি আম বাগানে। এখানে আজ থেকেই আনুষ্ঠানিকভাবে আম পাড়া এবং বাজারজাতকরণ শুরু হয়েছে। এই আম পাড়া এবং বাজারজাতকরণ শুরু এই 5 মে হবে। গোবিন্দভোগ, গোবিন্দ খাস এবং বৈশাখী ও বোম্বাই আম। সাতক্ষীরার আম চাষিরা আজ আম বাগান থেকে পেড়ে বাজারজাতের জন্য এক জায়গায় করছে। এখান থেকেই অনেক ক্রেতা এসে নিয়ে যায়, আবার কিছু কিছু আম সরাসরি বাজারে তোলা হয়। আমরা সাতক্ষীরার এই আম যে ক্যালেন্ডার করা হয়েছে সেই ক্যালেন্ডার অনুযায়ী 15ই মে সেই সুবিখ্যাত হিমসাগর আম এবং তারপরে 27শে মে ন্যাংরা এবং 5ই জুন আম্রপলি আম সংগ্রহ করা হবে বলে নির্ধারণ করেছে জেলা প্রশাসন ও কৃষি বিভাগ। কৃষি বিভাগের দেওয়া তথ্য মতে এবার বাজার থেকে প্রায় 300 থেকে 350 কোটি টাকার আম সাতক্ষীরা থেকে বিক্রি হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। এই ছাড়াও বিদেশে 100 মেট্রিক টন আম রপ্তানি হবে সাতক্ষীরা থেকে। এই ছিল সাতক্ষীরার থেকে আম সংগ্রহ এবং বাজারজাতকরণের সর্বশেষ। সাতক্ষীরা থেকে সহকর্মী মমতাজ আহমেদ বাপি। দিনাজপুরের গর্ভেশ্বর নদীর তীর জুড়ে বসেছে লাল টমেটোর হাট। কৃষক ও পাইকারের হাঁক ঢাকে জমজমাট বেচাকেনা। বিস্তারিত জানাতে গাবুরার টমেটো হাটে আছেন রিপোর্টার গোলাম নবী দুলাল। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উত্তরাঞ্চলের সবচেয়ে বড়
টমেটোর পাইকারি বাজার দিনাজপুরের গাবুড়ায়, এবং ভোর থেকে কৃষকরা তাদের ক্ষেত থেকে টমেটো উঠে বিভিন্ন যানবাহনে করে এই বাজারে নিয়ে আসেন, এবং এখানে যারা পাইকার দরদাম কষাকষি করে তারা কিন্তু কিনেন। এই যে এই টমেটোর এই বাজারে আমরা দেখছি যে এইবার আজকের যে বাজার সেখানে কিন্তু প্রতি মণ বিক্রি হচ্ছে টমেটো 1400 থেকে 1550 টাকা। গত মৌসুমে কিন্তু এই টমেটো বিক্রি হচ্ছে মাত্র 300 থেকে 500 টাকা প্রতি মণ। এবার কৃষকরা কিন্তু অনেক ভালো দাম পাচ্ছেন বলে আমাদের জানিয়েছেন। আর এখানে যে টমেটোগুলো উঠেছে বিভিন্ন প্রজাতির বিপুল, অ্যান্সার, সুপার হট, বিউটি ওয়ান, বিউটি প্লাস, বিভিন্ন ধরনের টমেটো আমরা এই বাজারে দেখছি। এবং এখানকার যারা পাইকার যারা কিনছেন তারা বলছেন যে কৃষকরা লাভবান হলো, তারা কিন্তু তেমন লাভবান হচ্ছেন না, কারণ যে দামে তারা কিনছেন সেই দামে তারা বিক্রি করতে পারছেন না। প্রতিদিন এখান থেকে 60 থেকে 70টি ট্রাক এই বাজার থেকে টমেটো নিয়ে বিভিন্ন জেলায় যায়, এবং তারা যেটা বলছেন যে পরিবহন খরচ বেশি হওয়ার কারণে তারা সমস্যায় পড়ছেন। এদিকে কৃষকরা কিন্তু তাদের অভিযোগের কথা জানিয়েছে, উৎপাদন এবার গতবারের তুলনায় এবার তেমন হয়নি, কারণ প্রাকৃতিক দুর্যোগের কারণে কিন্তু এবার অনেক টমেটো আপনার নষ্ট হয়েছে বলে তারা জানান। এবং কৃষি বিভাগ যেটা বলছেন যে এই গাবুড়া বাজারে এই 2 মাস যে টমেটোর মৌসুম চলে, এই মৌসুমে প্রায় 150 কোটি টাকা লেনদেন এই বাজার থেকেই হয়। তো আমার কাছ থেকে সর্বশেষ এই ছিল। দিনাজপুর থেকে টমেটো হাটের খবর জানাচ্ছিলেন সহকর্মী গোলাম নবী দুলাল। দেখছেন এ সময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন। যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি নিয়ে অহেতুক আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বলেন, এই চুক্তি চাইলেই তো বাতিল করা যাবে না, তবে দেশের স্বার্থ সুরক্ষার দিকেই সরকার নজর দিবে। সকালে সচিবালয়ে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান মন্ত্রী। এটা আমরা ইনহেরিট করেছি, উত্তরাধিকার সূত্রে পেয়েছি। এই চুক্তির থেকে যতটুকু সম্ভব আগামী দিনে ট্রেড এবং ইনভেস্টমেন্টের জন্য আমরা আমাদের অনুকূলে চুক্তিটাকে কাজে লাগাতে পারি, সেটাই হবে আমাদের আগামী দিনের প্রচেষ্টা। দেশের স্বার্থের অনুকূলে যাই তেমন কাজই করব, সেই জন্যই আমরা কমিটেড, এবং সেই জন্য এই দেশ পরিচালনার দায়িত্বে এই দেশের মানুষ আমাদের বসিয়েছে। একটা চুক্তির সেলফ কেয়ারিং এলিমেন্ট থাকে, এই চুক্তিরও সেলফ কেয়ারিং এলিমেন্ট আছে। আমাদের কাছে যদি কোনো সময় মনে হয় যে এই চুক্তির কোনো একটি ধারা বা একাধিক ধারা যেটি বাংলাদেশের স্বার্থের অনুকূল না, সেটাকে কারেক্ট করার প্রভিশনও এই চুক্তির মধ্যেই আছে। পাইওনিয়ার ইন্স্যুরেন্স পিএলসি 30তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভাপতি জাকির আহমেদ খানের সভাপতিত্বে ডিজিটাল প্ল্যাটফর্মে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রতিষ্ঠানটির পরিচালক এম আনিসুদ্দৌলা, সানজিয়া চৌধুরী, মনিজে মঞ্জুর, সিলভানা শিকদার, মনসুরা রহমতুল্লাহ, শাহানা রহমতুল্লাহ সহ 12 জন পরিচালক, মুখ্য নির্বাহী কর্মকর্তা সৈয়দ শাহরিয়ার আহসান, কোম্পানির সচিব ইমরান হাসান সহ উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার হোল্ডার অনলাইনে সংযুক্ত ছিলেন। প্রতিষ্ঠানটি জানিয়েছে 2025 সালে কোম্পানি প্রিমিয়াম আয় করেছে 387 কোটি 62 লাখ টাকা। এছাড়া কর পরবর্তী মুনাফা অর্জন করেছে 44 কোটি 65 লাখ টাকা। সভায় সর্বসম্মতিক্রমে 2025 সালের জন্য 25% নগদ ও 5% বোনাস শেয়ার সহ অন্যান্য সব আলোচ্য সূত্র অনুমোদন করা হয়। বিভিন্ন সংকট ও অর্থনৈতিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও পাইওনিয়ার ইন্স্যুরেন্স গত বছর দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা জুস। এবার ভরিতে 2158 টাকা কমিয়ে 22 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 2,40,337 টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। মঙ্গলবার সকালে এ তথ্য জানিয়েছে সংগঠনটি। নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম 2,40,337 টাকা, 21 ক্যারেটের 2,29,431 টাকা, 18 ক্যারেটের 1,96,655 টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,60,147 টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে সবশেষ গেল 30 এপ্রিল সন্ধ্যায় দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে 2,158 টাকা বাড়িয়ে 22 ক্যারেটের এক ভরির মূল্য 2,42,495 টাকা নির্ধারণ করেছিল বাজুস। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় মঙ্গলবার সকালে এক লাফে 6% বেড়ে যায় অপরিশোধিত জ্বালানি তেলের দাম। তবে এর কিছুক্ষণ পর থেকে দাম কমতে থাকলেও সপ্তাহ ব্যবধানে বেড়েছে প্রায় 8%। এদিকে দুর্বল চাহিদার কারণে নিম্নমুখী প্রাকৃতিক গ্যাসের দাম।
হরমুজ প্রণালী ঘিরে মধ্যপ্রাচ্য উত্তেজনা তীব্রভাবে বাড়ায় মঙ্গলবার সকালে এক লাফে অপরিশোধিত জ্বালানি তেল ব্রেন্ট ক্রুডের দাম 6% বেড়ে যায়। তবে বর্তমানে তা 1.17% কমতির দিকে রয়েছে, যদিও সপ্তাহ ব্যবধানে দাম 8.35% বেড়ে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে $113। একইভাবে সকালে 4% বাড়ার পর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দামও কমতে থাকে। সপ্তাহ ব্যবধানে ব্যারেল প্রতি দাম 4.39% কমে দাঁড়িয়েছে $104। কমতির দিকে গ্যাসোলিনের দামও প্রতি গ্যালনের দাম 1% কমে দাঁড়িয়েছে $3.69। সপ্তাহ ব্যবধানে দাম কমেছে 8%। দুর্বল চাহিদার কারণে নিম্নমুখী প্রাকৃতিক গ্যাসের দাম প্রতি MMBTU এর দাম 0.89% কমে নেমেছে $2.84। তবে সপ্তাহ ব্যবধানে দাম বেড়েছে 5.63%। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। দেখছেন এই সময়ের বাণিজ্য। সিলেক্ট USA ইনভেস্টমেন্ট সামিট 2026-এ যোগ দিয়েছেন বাংলাদেশ থেকে 25 সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে 3 মে থেকে শুরু হওয়া 4 দিন ব্যাপী এই সামিটে 100-এর বেশি দেশ থেকে প্রায় 5,000 প্রতিনিধি অংশ নিয়েছে। এর মধ্যে 2,700 বিনিয়োগকারী ব্যবসায়ী। সোমবার স্থানীয় সময়ে USA চেম্বার অফ কমার্সের ভবনে বাংলাদেশ প্রতিনিধি দলের সম্মানে একটি সংবর্ধনার আয়োজন করে USA বাংলাদেশ বিজনেস কাউন্সিল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বেন্ট্রি ক্রিস্টেনসেন ও যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম। তেল নির্ভরতা কমাতে বড় স্বপ্ন দেখেছিল সৌদি আরব। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনায় বদলে যাওয়ার কথা ছিল দেশের চেহারা, কিন্তু অর্থনৈতিক চাপে এখন সেই স্বপ্নে কাটছাট, স্থগিত হচ্ছে বড় বড় প্রকল্প। গত এক দশকে সৌদি আরব জাতীয় রূপান্তরের বড় পরিকল্পনা নেয়। লক্ষ্য ছিল তেলের ওপর নির্ভরতা কমিয়ে অর্থনীতিকে বৈচিত্র্যময় করা। ক্রীড়া, বিনোদন, পর্যটন সব খাতে উচ্চাভিলাষী প্রকল্প ঘোষণা করা হয়। কিন্তু সাম্প্রতিক সময়ে তেলের আয় কমা এবং ব্যয় বাড়ায় অর্থনৈতিক চাপ বেড়েছে রিয়াদের। চাপের কারণে অনেক প্রকল্পের আকার ছোট করা হয়েছে, কিন্তু কিছু স্থগিত, কিছু বাতিলও হয়েছে। সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন বিনিয়োগ তহবিল কর্তৃপক্ষ পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড জানিয়েছে তারা এখন বিনিয়োগ কৌশল পুনর্বিন্যাস করছে। নতুন পরিকল্পনায় বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে দেশের ভেতরের বিনিয়োগকে। সৌদির বড় বিনিয়োগ ছিল LIV গলফ প্রকল্পে। কোটি কোটি ডলার খরচ করে আনা হয়েছিল বিশ্ব তারকাদের, কিন্তু এখন এই টুর্নামেন্টে অর্থায়ন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে সৌদির প্রভাব নিয়েও প্রশ্ন উঠছে। অর্থনৈতিক চাপের পেছনে রয়েছে বড় ইভেন্ট আয়োজনের খরচ, যেমন 2030 সালের ওয়ার্ল্ড এক্সপো, 2034 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ। পাশাপাশি আঞ্চলিক সংঘাতের প্রভাবেও বাধাগ্রস্ত হয়েছে তেল রফতানি। ফলে বড় বিনিয়োগ ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বমঞ্চে নতুন সৌদি আরব গড়ার স্বপ্ন এখন বাস্তবতার পরীক্ষায়। অর্থনৈতিক চাপের মধ্যে পথ বদলালেও ভবিষ্যতে কতটা টিকে থাকবে এই রূপান্তর পরিকল্পনা, সেই প্রশ্নই এখন সামনে। অর্চিতা শেহজিন, সময় সংবাদ। এই ছিল এই সময়ের বাণিজ্যে। দুপুর 12টার সময় সংবাদের সঙ্গে থাকবেন মাহাদ ইসলাম ধ্রুব। ফরহাদ, আপনাকে ধন্যবাদ। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।